নমস্কার, আমি স্মৃতি একটি নতুন দিনের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। এই যে দেখছো চাকচাক করে বেগুন কাটছি, এটা দিয়ে দারুণ একটি রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। এর নাম বলতে পারো বেগুন ভর্তা, তবে এটাকে না পুড়িয়ে ভেজে ভর্তা তৈরি করব। আর খেতে এতটাই জবরদস্ত হয় যে একবার যদি বানিয়ে খাও তবে মাঝে মাঝেই খেতে ইচ্ছে করবে। আর এখন তো শীতের বেগুন উঠে গেছে বাজারে, একদম কুচি কুচি দারুণ সব বেগুন, আর এই বেগুনগুলো দিয়ে স্বাদটাও দারুণ আসে। তো আমি বেগুনগুলো চাকচাক করে কেটে দেখো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর যেরকম বেগুন ভাজাতে আমরা নুন, হলুদ গুঁড়ো, একটু মিষ্টি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো ব্যবহার করি, এর ক্ষেত্রেও ঠিক তাই। বেগুন ভাজতে যে যে উপকরণগুলো লাগে সেগুলো দিয়ে ভালো করে মেখে ওই 5 থেকে 10 মিনিট মতো রেখে দেব। বেগুনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ অন্য যা যা লাগছে সেগুলো তৈরি করে নিচ্ছি। এদিকে দুটো টমেটো নিয়েছি দেখো, আর টমেটোর যে চোখটা সেটা কেটে নিয়ে এইভাবে 2 টুকরো করে রেখে দিচ্ছি। এর সাথে আমার লাগবে পেঁয়াজ কুচি, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কাটা আমি কুচিয়েই নেব। এই বেগুন ভর্তা ভাত রুটি দুটোর সাথে খুব ভালো লাগে। যেরকম বেগুন পোড়া ভাতের সাথেও খেতে ভালো লাগে, আবার রুটির সাথেও যায় খুব ভালো, সেরকম এটাও তাই। একটু ঝামেলা মনে হচ্ছে হয়তো রান্নাটা, কিন্তু দেখো একটু ভালো খাবার খেতে গেলে এইটুকু ঝামেলা তো করতেই হবে। রাতে ডিনারে রুটির সাথে তোমরা এটা বানিয়ে নিতে পারো, খেতেও যেরকম ভালো লাগবে। আর তাছাড়া আমাদের প্রায় সবার বাড়িতেই এই জিনিসটা হয় এবং সবার মাথাতেই ঘোরে যে রাতে কি বানাবো, দিনে কি রান্না করব। তো আমার মনে হয় এই রেসিপিটা তোমাদের একটু হলেও সাহায্য করবে। বাড়িতে বেগুন এবং টমেটো থাকলে এই রেসিপিটা তোমরা চটপট বানিয়ে নিতে পারো। আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইসব নিয়ে কিছু বললাম না, কারণ এগুলো সব বাড়িতেই থাকে, এগুলো আলাদা করে বলার কিছু নেই। চলো এবার গ্যাসটা জ্বালিয়ে নিয়ে আমি এর মধ্যে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। নর্মাল বেগুন ভাজার জন্য যতটা পরিমাণ তেল আমরা ব্যবহার করি তার থেকে একটু কম তেল এখানে ব্যবহার করবে, কারণ এরপরে আরেকটু তেল ব্যবহার করতে হবে। তো বেগুনগুলো দেখো মোটামুটি আটে যাতে সেরকমভাবে দিয়ে দিলাম, কারণ যখন বেগুনগুলো নরম হয়ে যাবে তখন জায়গাটা ঠিক তৈরি হয়ে যাবে। আর ওই একটা দুটো বেগুনের জন্য সেকেন্ড ব্যাচ করতে গেলাম না। কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম। এবার একটা পিঠ যখন হালকা নরম হয়ে এসেছে তখন প্রত্যেকটা বেগুন আবার উল্টে দিয়ে আবারও আগের মতো ওই 2-3 মিনিট মতো ঢেকে রাখবো। তাহলে বেগুনগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে এই ঢাকা দিয়ে ভাজলে। আর যখন ঢাকা দিয়ে ভাজবে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে, না হলে আবার বেগুন পুড়ে যাবে। লো ফ্লেমে ঢাকা দিয়ে বেগুনগুলো তো 2 পিঠেই নরম করে নিয়েছি। বেগুন এই সময় খুব সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এই সময় বেগুনগুলো তুলবো না। এবার কি করব, গ্যাসের ফ্লেমটা হাই করে বেগুনের গায়ে যে একটা ভাজার রং আসে সেই রংটা, এই দেখো এইরকম রং যখন আসবে তখন আমরা তুলে নেব। সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করবে। দিলাম একটা শুকনো লঙ্কা, মাঝখানে একটু চিড়ে নিয়েছি, আর কয়েক কোয়া রসুন। আচ্ছা, শুকনো লঙ্কা চাইলে তোমরা একটু বেশি পরিমাণেও ব্যবহার করতে পারো, আমি একটাই দিয়েছি। তবে যে কোনো ভর্তাতেই শুকনো লঙ্কার ব্যবহার যদি একটু বেশি করো তাহলে খেতে বেশি ভালো হয়। তো অসুবিধা থাকলে এরকম আমার মতো একটাই দেবে। পেঁয়াজ দেওয়ার আগেই লঙ্কাটা তুলে নিয়েছি, কারণ পেঁয়াজের সাথে যদি লঙ্কা ভাজি তাহলে লঙ্কার যে একটা মচমচে ভাব হলো ভাজার পর সেটা চলে গিয়ে নরম হয়ে যাবে। রসুনটা এখনও বেশ কিছুক্ষণ ভাজতে হবে দেখে পেঁয়াজের সাথে একসাথে ভাজলাম। আর পেঁয়াজটা দেখো ঠিক এইরকম যখন একটা হালকা ব্রাউন কালার আসবে তখন তুলে নিয়েছি। এবার 2 টুকরো করে কেটে রাখা টমেটো দুটো এই তেলের মধ্যে দিয়ে দিলাম, আর উপর থেকে একটু নুন দিয়ে এবার লো ফ্লেমে ঢেকে রাখবো। নুন দিয়ে যেহেতু ঢেকে রেখেছিলাম, দেখো টমেটো খুব সুন্দর নরম হয়ে গেছে। আর টমেটোর গায়ে যে স্কিনটা এটা ফেলে দিতে হবে, তো নুন দেওয়ার জন্য সেটাও খুব সুন্দর নরম হয়ে আলগা হয়ে এসেছে। একটা টং দিয়ে খুব সহজেই এটা তুলে নেওয়া যায়। এবার পিসগুলো উল্টে দিচ্ছি। দেখো এই পিঠটায় যেরকম ভাজা রং এসেছে ওই নিচের দিকটাতেও ঠিক এইরকমই একটা ভাজা রং আনবো।
এদিকে শুকনো লঙ্কাটা প্রথমে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, তারপর যে পেঁয়াজ রসুন রয়েছে তার সাথে একসাথে মিশিয়ে ভালো করে ঠিক এরকম চটকে চটকে মেখে নেব। অন্যদিকে টমেটোর 2 পিঠ ভাজা হয়ে গেছে, সেটাও রাখলাম, তবে এটা খুব গরম রয়েছে, একটু পরে এটা মাখবো। তার আগে বেগুনটা মেখে নিচ্ছি, মানে ভেজে রাখা বেগুনটা। খুব বেশি কচলে চটকে কিন্তু বেগুন মাখবে না, মোটামুটি হাত দিয়ে এরকম আলতোভাবে একটু মেখে নেবে। তারপর যে ওদিকে টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা ওগুলো রয়েছে সেগুলো একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে আবারও মেখে নেব, কিন্তু এই মাখার কাজটা একটু হালকা হাতেই করবে। টমেটোগুলো যেহেতু সবেমাত্র নামালাম তাই খুব গরম রয়েছে, খুন্তিটা দিয়ে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি, তাহলে ভেতরে গরম ভাবটা চলে যাবে আর তারপরে হাত দিতে আর কোনো অসুবিধা হবে না। দেখো হালকা হাতে সব কিছু ভালো করে মেখে নিয়েছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে দিলাম, তার সাথে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি কিন্তু মাস্ট, এর স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেবে। একটু নুন দেব, তার সাথে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল। ভর্তাতে কাঁচা সর্ষের তেল মাস্ট। এবার আরও একবার হালকা হাতে সব কিছু ভালো করে মেখে নিলেই তৈরি আমাদের দারুণ স্বাদের বেগুনের এই ভর্তা। একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। এই এখন করব, তখন করব, আজ করব না, কাল করে নেব, এইভাবে যখন আমরা কাজ জমাতে শুরু করি এবং কাজও কিন্তু ঠিক এইরকম একটার উপর একটা জমতে জমতে পাহাড় সমান হয়ে যায়। এটা হলো তার প্রকৃষ্ট উদাহরণ। এই যে দেখো রোজ ব্যবহারের জামা কাপড় যখন আমরা কেচে রোদে শুকিয়ে রাখি তারপরে ভাঁজ করে নিলে কিন্তু সেই কাজটা চট করে হয়ে যায়, কিন্তু যখনই আমরা ভাবি এখন করব না পরে করে নেব তাহলেই দেখবে সেই কাজ জমতে শুরু করে এবং তারপরের দিনে এইভাবে জামা কাপড় একটার উপর একটা জমতে জমতে এইরকম পাহাড় সমান তৈরি হবে, যার ফলে তোমার ঘর অপরিষ্কার লাগবে। ভাঁজ করে জায়গা মতো না রাখার জন্য যখন প্রয়োজন পড়বে চট করে সেটা তুমি পাবে না, আর তারপর সেই জামা কাপড়ের উপর জামা কাপড় জমতে জমতে জামা কাপড়ের মধ্যে তৈরি হয়ে যায় রিঙ্কেলস। কারণ একটার উপর একটা জামা কাপড় থাকলে তো জামা কাপড় কুচকবেই, ভাঁজ তো পড়বেই, আর সেটা যখন গায়ে পরবো দেখে মনে হবে কোনো বস্তা থেকে টেনে বার করে এনেছি, এতটাই বিচ্ছিরি লাগবে। আচ্ছা, জামা কাপড় ভাঁজ করার সময় থেকেই এরকম প্রত্যেকেরটা যদি আলাদা আলাদা করে রাখা হয় তাহলে ভাঁজ করার পর তোমাকে আর সেগুলো ঘাঁটতে হয় না, সোজা নিয়ে ওয়ার্ড্রপের মধ্যে রেখে দিলেই হয়ে যায়। আর তাছাড়া তোমার কিচেনের যদি কোনো জিনিস থাকে সেগুলো এরকম আলাদা আলাদা করে রেখে দেবে, তাহলে খুব সুবিধা হয় জায়গা মতো জিনিসগুলো রেখে দিতে। আর এখানে তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করছি, হয়তো তোমরা আগে থেকেই অনেকে করো এরকম। বেড কভার এবং পিলো কভার যখন কেচে আমরা ধুয়ে ভাঁজ করে রাখি তখন আলাদা আলাদা না রেখে এই বেড কভারের ভাঁজের ভেতরেই যদি আমরা পিলো কভারগুলোও রেখে দিই তাহলে সব কিছু এক জায়গাতেই থাকলো, মানে সেটটা এক জায়গাতেই থাকলো। যখন পরের বার বেড কভার চেঞ্জ করব তখন এইভাবে বের করে নিলেই পুরো সেটটা আমরা হাতের কাছে পেয়ে যাই। তা না হলে অনেক সময় হয় কি একটার উপর একটা জামা কাপড় রাখতে রাখতে সব কিছু এদিক ওদিক হয়ে যায়, ফলে যখন আমরা কোনো জিনিস খুঁজতে যাই তখন আবার তার সেটের আরেকটা জিনিস পাই না, ফলে সব কিছু আবার লন্ডভন্ড হয়ে যায়। ওদিকের কাজ সেরে এখন এসেছি রাতের খাবার বানাতে। রুটি, বাঁধাকপি তরকারি, তার সাথে 5 মিশালি ঘুগনি তৈরি হবে। 5 মিশালি কেন বললাম, এর মধ্যে রাজমা, একটু সবুজ মুগ, একটু সবুজ মটর, তারপরে তোমার ছোলা মানে কাবলি ছোলা, এই সব কিছু মিশিয়ে আরও কিছু দু একটা জিনিস, বরবটি, এইসব মিশিয়ে রয়েছে, তাই আমি 5 মিশালি ঘুগনি বললাম। তো আটাটা মেখে আমি রেখে দিলাম কিছুক্ষণ থাকুক, সেট হোক, তাহলে যে রুটিটা খুব সুন্দর হবে, মানে একদম ফুলকো ফুলকো নরম তৈরি হবে। আর বাঁধাকপির তরকারির জন্য বাঁধাকপিটা কুচিয়ে কেটে নিচ্ছি। বাঁধাকপি গরম জলে একটু ভাপিয়ে নিলেই হতো, কিন্তু একটু তাড়াহুড়া রয়েছে তাই তাড়াতাড়ি করে করব দেখে প্রেশার কুকারের মধ্যে আমি সিটি দিয়ে দেবো। একটা সিটি দেবো, তাহলেই বাঁধাকপি ভাপানোও হয়ে গেল আর একটু নরমও হয়ে গেল। এই যে মাছের তেল পটকা দেখছো, এটা দিয়ে আজ বাঁধাকপি রান্না করব। ওদিকে প্রেসারে একটা সিটি চলে আসার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, আর এখানে বাঁধাকপির জন্য আর যা যা লাগবে সেগুলো কেটে কুটে নিচ্ছি। যেমন আলু তো লাগবেই, আর তারপরে পেঁয়াজ,
যেহেতু মাছের তেল দিয়ে করব তাই একটু পেঁয়াজ কুচি দেব, তাছাড়া কাঁচা লঙ্কা, আদা, টমেটো আর 2-1 কোয়া রসুনও দিতে পারো, তবে আজ আমি রসুনটা দিইনি। একটু আগে তোমাদের সাথে যে জামা কাপড় ভাঁজ করার ভিডিও শেয়ার করলাম সে প্রসঙ্গে কয়েকটা কথা বলি। রোজকার জামা কাপড় যখন কেচে ধুয়ে যখন শুকিয়ে যায় তারপর যখন আমরা সেটা নিয়ে আসি সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা কম থাকে, কিন্তু তার উপর যখন দিনের পর দিন জমতে শুরু করে তখন পরিমাণটা অনেকটাই বেড়ে যায়। আর এই বেড়ে যাওয়ার ফলে আমাদের সেদিকে তাকালেই ভয় লাগে যে এতগুলো জামা কাপড় থাক, এখন ভাঁজ করব না, পরে ভাঁজ করব। সেই জন্য তুমি যদি রোজকার জামা কাপড় রোজ ভাঁজ করে নাও সেক্ষেত্রে তোমার সেই জিনিসটা দেখতেও ভয় লাগবে না, তোমার হচ্ছে গিয়ে সময়টাও কম লাগবে। কারণ পরিমাণে যদি কম থাকে সেক্ষেত্রে তোমাকে সময়টাও কম দিতে হবে, তাই না? আর বেশি পরিমাণ হয়ে গেলে কতটা সময় লাগবে ভাবো তো ভাঁজ করতে। সেই কাজটার প্রতি তোমার বিরক্তি আসবে, নিজের কতটা এনার্জি ডাউন হবে, পরবর্তী কাজগুলো করতে ইচ্ছে করবে না। সেই জন্য রোজের কাজ রোজ যদি করে নেওয়া হয় তাহলে সেই কাজ জমে না। রোজকার কাজ রোজ করে নিলে কাজের পরিমাণটাও কম থাকে, ফলে কোনো কাজের প্রতি আর বিরক্তি আসে না। আর সব থেকে বড় কথা, তুমি যখন জানো যে এই কাজগুলো তোমাকেই করতে হবে, তোমাকে হেল্প করে দেওয়ার কেউ নেই, তখন সেই কাজগুলো ফেলে রাখা তো বোকামির কাজ, তাই না? চলো, এদিকে আমার রাতের রান্নাবান্নাও কমপ্লিট, এবার ডিনারের প্লেটটা সাজিয়ে নিই। সেই সাথে আজকের ব্লগটাও শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আজ আসি।